কিভাবে এই মেয়েটির হাসি ভুলক্রমে মিম সামগ্রীতে পরিণত হয়েছিল, মানুষের দেহের ছাই যখন মাইক্রোস্কোপের নিচে দেখা হয় তখন কি ঘটেছিল, হটডগকে কেন হটডগ বলা হয়, আর চিনিকে সুগার কেন বলা হয়। চিনির কথা বলতে গিয়ে চীনা মানুষের কথা মনে পড়ে গেল। কিছু দক্ষিণ এশিয়ার মানুষের চোখ কেন কিছুটা ছোট দেখায়। মিস্টার বিন কি সত্যিই এলিয়েন ছিলেন? এই লোকেরা ভেড়াগুলোকে পানিতে কেন ফেলছে? আর এই প্রাণীদের বন্ধুত্ব দেখে তোমার নিজের বন্ধুর কথা মনে পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। 2016 সালে ফটোগ্রাফার গ্যাব্রিয়েল রেস তার বাবার দেহ দাহ করার পর উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপে সেগুলো দেখার সিদ্ধান্ত নেন। এটি ছিল একটি আবেগপূর্ণ এবং ব্যক্তিগত প্রকল্প, কিন্তু তিনি মাইক্রোস্কোপে তাকাতেই দৃশ্যটি দেখতে ঠিক মহাকাশের মতো লাগছিল, যেন টেলিস্কোপ দিয়ে দূরের কোনো ছায়াপথ দেখছেন। কোথাও কমলা আভা, কোথাও নীল এবং কোথাও সবুজ ছটা। গঠন দেখতে ঠিক নীহারিকার মতো লাগছিল। এখান থেকেই ব্যাপারটি আরও মজাদার হয়ে ওঠে। বিজ্ঞান বলে আমাদের মানবদেহ যে প্রধান উপাদান দিয়ে গঠিত তা হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। এগুলো নক্ষত্রের ভেতরেই পাওয়া যায়। বৃহৎ নক্ষত্রগুলি তাদের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে নতুন উপাদান তৈরি করে। যখন এসব বিশাল নক্ষত্র বিস্ফোরিত হয় তখন এসব উপাদান মহাশূন্যে ছড়িয়ে পড়ে এবং সেই উপাদান পরবর্তীকালে গ্রহ এবং প্রাণের অংশ হয়ে ওঠে। 2017 সালের দিকে জ্যোতির্বিজ্ঞানীরা আকাশগঙ্গার প্রায় 1.5 লাখ নক্ষত্রের রাসায়নিক বিশ্লেষণ করেন। তারা দেখতে পান সেই নক্ষত্রগুলিতে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং লোহার মতো মৌলিক উপাদানগুলি সাধারণভাবে বিদ্যমান, ঠিক যেগুলো মানবদেহ পাওয়া যায়। তাহলে এর মানে আমরা মনে করতে পারি আমরা আর নক্ষত্র পৃথক জিনিস নই। যেসব উপাদান একসময় কোনো নক্ষত্রের ভিতরে তৈরি হয়েছিল সেগুলোই আজ আমাদের মানবদেহের নাকি অংশ। অর্থাৎ প্রযুক্তিগতভাবে বিজ্ঞানীরা মনে করেন যে আমরা নাকি সবাই নক্ষত্রের ধূলিকণার অর্থাৎ স্টারডাস্ট দিয়ে তৈরি। নাউজুবিল্লাহ। এটা শুধুমাত্র বিজ্ঞানীদের পরীক্ষার মাধ্যমে তৈরি হওয়া একটা সিদ্ধান্তের কথা। মানুষ তৈরি হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। প্রায় 3000 বছর আগে ভারতের লোকেরা আখ থেকে গুড় তৈরি করছিল। পরে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দিকে ভারতীয়রা আখের রস প্রক্রিয়াজাত করে কঠিন চিনি অর্থাৎ সুগার তৈরি করাও শুরু করে দেয়। সংস্কৃতিতে একে শর্করা বলা হতো, যার অর্থ ছিল ছোট দানা বা স্ফটিক। পরে বাণিজ্যের মাধ্যমে এই প্রযুক্তি পারস্যে পৌঁছায়, যেখানে একে শকর বলা হতো। আরবিতে এটিকে সুকারে পরিণত হয়, তারপর ফরাসিতে শুক্রে এবং শেষ পর্যন্ত ইংরেজিতে এটিকে সুগার নামে পরিচিত হয়। কিন্তু একটি মজার তথ্য হচ্ছে প্রথম দিকে ভারতে যে চিনি তৈরি করা হতো তা আজকের সম্পূর্ণ সাদা চিনি ছিল না। এটি ছিল প্রাকৃতিক এবং ঈষৎ বাদামি ধরনের গুড় বা কাঁচা চিনির মতো। যখন এই চিনি তৈরির কৌশল চীনে পৌঁছায় তখন চীনা লোকেরা এই প্রক্রিয়াকে আরও পরিশোধিত করে। তারা ছাঁকুনি এবং পরিশোধনের মাধ্যমে আরও সাদা পরিশোধিত চিনি তৈরি করতে শুরু করে। পরে যখন এই পরিশোধিত সাদা চিনি বাণিজ্যের মাধ্যমে আবার ভারতে ফিরে আসে তখন উত্তর ভারতের লোকেরা একে চিনি বলা শুরু করে, কারণ সেটি চীনা থেকে এসেছিল। প্রথম দিকে সাদা চিনি একটি বিলাসদ্রব্য ছিল, অর্থাৎ শুধু ধনীরাই কিনতে পারতেন। কিন্তু 18 এবং 19 শতকের মধ্যে বৃহৎ উৎপাদন এবং উপনিবেশিক চিনি বাগানের কারণে এটি অনেক সস্তা হয়ে যায়। তখন ধীরে ধীরে মানুষ বেশি করে সাদা চিনি ব্যবহার করতে শুরু করে। আজ ভারতে এটি বিভিন্ন নামে পরিচিত, চিনি, শর্করা, সুগার, যেটাই বলি না কেন। যাই হোক, তোমাদের অঞ্চলে এটিকে কি বলা হয় কমেন্টে অবশ্যই জানাতে পারেন। যদি কখনো কোনো গাছের ছোট গর্ত থেকে বাইরে তাকানো একটি চোখ দেখো তবে আতঙ্কিত হইও না, কারণ ভেতরে সম্ভবত একটি হর্নবিল পাখি রয়েছে। আসলে হর্নবিল নামক একটি প্রজাতি পাখি প্রজনন শৈলী বেশ অনন্য। যখন এরা জোড়া ডিম পাড়ার জন্য নিরাপদ স্থান খোঁজে তখন স্ত্রী হর্নবিল কোনো পুরনো গাছের কোটরে চলে যায়। তখন পুরুষ হর্নবিল মাটি, কাঠের টুকরো এবং নিজের লালার সাহায্যে সেই গর্তটিকে অনেক ছোট করে ফেলে। শুধু একটি সরু ফাঁকা জায়গা রেখে দেওয়া হয় যাতে সে স্ত্রীকে খাবার দিতে পারে। এই সময় স্ত্রী ভেতরেই থাকে, সেখানেই ডিম পাড়ে, সেখানেই উষ্ণায়ন করে এবং প্রথম কয়েক সপ্তাহ বাচ্চাদের সাথে গর্ভেই ভেতরেই থাকে। সবসময় পুরুষ হর্নবিল বাইরে থেকে খাবার এনে সেই ছোট ফাঁক দিয়ে স্ত্রীকে এবং পরে বাচ্চাদের খাওয়ান। যখন বাচ্চাগুলো একটি বড় হয় তখন স্ত্রী এবং পরে বাচ্চারা মিলে সেই সিল করে দেওয়া দেওয়াল ভেঙে দেওয়া হয়, আর তখন পুরো পরিবার একসাথে বাইরে বেরিয়ে আসে। প্রকৃতিতে সঙ্গীর সঙ্গে সহযোগিতার এটা সম্ভবত সবচেয়ে চমৎকার উদাহরণ। আপনি কি বলেন?
আহত এই জলহস্তির উপরে একটি ছোট পাখি বসে আছে। প্রথম নজরে মনে হচ্ছে যেন পাখিটি তার রক্ত পান করেছে, কিন্তু তাহলে জলহস্তি তাকে তাড়াচ্ছে না কেন? আসলে এটি অক্সপেকার পাখি। এই পাখি বড় প্রাণী যেমন জলহস্তি, মহিষ, গন্ডারের শরীরে বসে তাদের চামড়ায় থাকা উকুন এবং পরজীবী খায়। এতে উভয়েরই লাভ হয়। পাখিটি খাবার পায় আর প্রাণীটি পরিচ্ছন্নতা পায়। কখনো কখনো এটি আহত প্রাণীদের কাছেও দেখা যায়। এটি তাদের ক্ষতের আশেপাশে মৃত টিস্যু বা পরজীবী খায়। এই কারণেই লোকেরা মনে করে যে এটি শুধু রক্তপান করছে, কিন্তু বিজ্ঞানীদের মতে অক্সপেকারের সম্পর্ক কিছুটা জটিল। এটি বেশিরভাগ সময় পরজীবী খেলেও কখনো কখনো ক্ষতে ছিদ্র করে দেয় যাতে রক্ত পাওয়া যায়। তবুও অনেক ক্ষেত্রে এটি প্রাণীদের জন্য পরিচ্ছন্নতা সেবায় কাজ করে। এ কারণেই জলহস্তি এটাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয় না, কারণ প্রকৃতিতে এরা কখনো কখনো পরস্পর সহযোগিতার সম্পর্কে থাকে। প্রকৃতির ব্যবস্থা সবসময় সহজ না হলেও অনেক মজার হয়। এই বাচ্চার কি হচ্ছে ভাই? যা হচ্ছে তা একটি স্বাভাবিক চিকিৎসা পরীক্ষার অংশ হতে পারে। একে গ্যালান্ট রিফ্লেক্স বলে। নবজাতক শিশুদের মধ্যে একটি স্বাভাবিক প্রতিচ্ছায়া থাকে। যখন শিশুর পিঠে একপাশে আঙ্গুল দিয়ে হালকা করে স্পর্শ বা ঘষা হয়, তখন শিশু তার কোমর বা পাটা একটু ওই দিকে নাড়িয়ে দেয়। দেখতে লাগে যেন শিশু হালকা নাচ করছে। চিকিৎসকরা এই প্রতিচ্ছায়া পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য যে শিশুর স্নায়ুতন্ত্র ও মেরুদণ্ড সঠিকভাবে কাজ করছে। যদি শিশু উদ্দীপনার পর সঠিক সাড়া দেয়, তবে এটি সাধারণত স্বাভাবিক লক্ষণ। যদি সাড়া না পায়, তবে চিকিৎসকরা আরও বিস্তারিত পরীক্ষা করেন, কারণ কখনো কখনো এটি স্নায়ু বা বিকাশজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে। কিন্তু মনে রেখো, এটি কোনো মজার বিষয় বা সামাজিক মাধ্যমের চ্যালেঞ্জ নয়। তাই নিজের পাড়ার বাচ্চাদের ওপর পরীক্ষা করার কোনো দরকার নেই। এই পরীক্ষাটি শুধু প্রশিক্ষিত চিকিৎসক পেশাদাররাই নিরাপদে করেন। মিস্টার বিনকে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু লাইভ অ্যাকশন ধারাবাহিকের শুরুর দৃশ্যে কি হয় লক্ষ্য করেছেন? একটি উজ্জ্বল আলো আকাশ থেকে নেমে আসে এবং মিস্টার বিন সরাসরি সেই আলোর ভেতর থেকে মাটিতে পড়ে আসে। এখন আমি যদি বলি মিস্টার বিন আসলে একজন এলিয়েন, বিশ্বাস করবে? এই তত্ত্ব বোঝার জন্য আমাদের যেতে হবে মিস্টার বিনের অ্যানিমেটেড ধারাবাহিকের একটি পর্বে। অ্যানিমেটেড ধারাবাহিকের একটি পর্বের নাম ডাবল ট্রাবল। এই পর্বে মিস্টার বিন একটি দোকান থেকে বেরিয়ে দেখে তার গাড়ির ঠিক পাশেই আরেকটি একই গাড়ি দাঁড়ানো আছে। একটু অপেক্ষা করার পর সে দেখে সামনে আরেকটি মিস্টার বিন দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই সে তার পেছনে যায় এবং তাকে ধরলে জানতে পারে যে সে মিস্টার বিন নয়, বরং মিস্টার পড। এবং সবচেয়ে মজার বিষয়, মিস্টার পডের কাছে টেডি বিয়ারের জায়গায় একটি পেঙ্গুইন থাকে। দুইজন ধীরে ধীরে বন্ধু হয়ে যায়। মিস্টার বিন তাকে তার গার্লফ্রেন্ডের সাথে ডিনারে আমন্ত্রণ জানায়, কিন্তু ডিনারের সময় মিস্টার বিনের ঈর্ষা হতে থাকে, কারণ মিস্টার পড তার গার্লফ্রেন্ডকে মুগ্ধ করার চেষ্টা করে। তারপর মিস্টার পড তার গার্লফ্রেন্ডকে বলে, চলো তোমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসছি। সে তাকে একটি খোলা মাঠে নিয়ে যায় এবং সেখানে একটি স্পেসশিপ দাঁড়ানো থাকে। মিস্টার বিনও পিছু পিছু যায়, সেখানে পৌঁছায়। যেই মিস্টার পড গার্লফ্রেন্ডকে স্পেসশিপের ভেতরে নিয়ে যায়, ভেতরের দৃশ্য দেখে সে স্তম্ভিত হয়ে যায়, কারণ সেখানে অনেকগুলো মিস্টার বিন ছিল। শুধু একটি পার্থক্য, প্রত্যেকের কাছে আলাদা আলাদা নরম খেলনা ছিল। এটা দেখে মিস্টার বিনও স্পেসশিপের ভেতরে ঢুকে পড়ে এবং স্পেসশিপ উড়তে শুরু করে। তারপর যা ঘটলো তা মাইন্ড ব্লোয়িং। সেই সব মিস্টার বিন মিলে আসল মিস্টার বিনকে স্পেসশিপ থেকে নিচে ফেলে দেয় এবং সে স্পটলাইটের মাধ্যমে সরাসরি মাটিতে পড়ে যায়, ঠিক যেমন লাইভ অ্যাকশন ধারাবাহিকতার শুরুর দৃশ্যে পড়ে। তাহলে এখন মিস্টার বিন কি এলিয়েন জাতির একটি অংশ, নাকি এটি শুধুমাত্র মজার কার্টুনের একটি মোড়? আসলটা কি, এটা হয়তো মিস্টার বিন নিজেই জানেন, অথবা সৃষ্টিকর্তা। প্রথমে একটি ভুল ধারণা দূর করি। তাদের চোখের আসল আকার একেবারে স্বাভাবিক, কারণ চোখের গোলকের আকার প্রায় সব মানুষের ক্ষেত্রে প্রায় একই রকম। তাহলে কেন তাদের চোখ ছোট দেখায়? পার্থক্য আসলে চোখের পাতার আকৃতি থেকে। অনেক পূর্ব এশীয়, মঙ্গোলীয় ও হিমালয় অঞ্চলের মানুষের মধ্যে মোনোলিড অর্থাৎ একক পাতা দেখা যায়, অর্থাৎ তাদের ঊর্ধ্ব চোখের পাতার স্পষ্ট ভাঁজ থাকে না, যা অনেক অনেক জাতির মানুষের মধ্যে দেখা যায়। এই কারণে তাদের চোখের পাতা চ্যাপ্টা দেখায় এবং চোখ কিছুটা ছোট লাগে। পাশাপাশি তাদের চোখের ভেতরের কোনায় একটি স্বাভাবিক ত্বকের ভাঁজ থাকে, যাকে অ্যাপিক্যান্থিক ফোল্ড বলে। এই ভাঁজটি চোখের ভেতরের অংশ কিছুটা ঢেকে রাখে, যার কারণে চোখগুলো দৃষ্টিতে ছোট বলে মনে হয়। কিন্তু বাস্তবতা সহজ, এটি আকারে পার্থক্য নয়, শুধু আকৃতির পার্থক্য। এখন প্রশ্ন, এই বৈশিষ্ট্য কেন গড়ে উঠল?
বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে যেসব অঞ্চল খুব ঠান্ডা, বাতাসযুক্ত এবং তুষারময় ছিল, সেখানকার বসবাসকারী মানুষেরা শরীর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। এই অতিরিক্ত ভাঁজ চোখকে ঠান্ডা বাতাস, ধুলো এবং তুষারের ঝলক থেকে সুরক্ষা দিতে সাহায্য করত। সময়ের সাথে সাথে এটি জিনগত বৈশিষ্ট্য প্রজন্মের পর প্রজন্ম সাধারণ হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটি শুধু পূর্ব এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। কিছু দক্ষিণ পূর্ব এশিয়া, আদি আমেরিকান এবং বিশেষ করে বিশ্বের অন্যান্য গোষ্ঠীতেও এই বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে। ব্যাপারটা খুবই সহজ, এটি কোনো বড় ছোট বিষয় নয়, এটি একটি স্বাভাবিক জিনগত বৈশিষ্ট্য। ঠিক যেমন ত্বকের রং, চুলের ধরন বা মুখের আকৃতির ভিন্ন হয়, ঠিক তেমনি। কারণ মানব দেহকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই বানিয়েছেন যেভাবে তারা সেখানে থাকে সেই পরিবেশের সাথে যেন খাপ খাইয়ে নিতে পারে। ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন লোকেরা অসহায় ভেড়াগুলোকে জোর করে সমুদ্রে ফেলছে, কিন্তু কেন এমন করা হয়? আসলে ভেড়ার পশমের প্রায়শই উকুন এবং পরজীবী আটকে যায়। এগুলো না সরালে ভেড়া অসুস্থ হতে পারে। এই কারণে অনেক জায়গায় কৃষকরা শিপ ডিপিং নামে একটি প্রক্রিয়া ব্যবহার করেন। এতে ভেড়াকে বিশেষভাবে তৈরি রাসায়নিক দ্রবণ বা ঔষধযুক্ত পানিতে কয়েক সেকেন্ড ডুবিয়ে দেওয়া হয়, যাতে তাদের শরীরে থাকা পরজীবী মারা যায়। কিছু উপকূলীয় এলাকায় লোকেরা তাদের সামুদ্রিক পানিতেও ডুবিয়ে দেয়, কারণ লবণাক্ত পানি কিছুটা পরজীবী কমাতে পারে। আজকাল বেশিরভাগ জায়গায় নিয়ন্ত্রিত ঔষধযুক্ত ডিপ বা ইনজেকশন ব্যবহার করা হয়, যা বেশি নিরাপদ এবং কার্যকর। তাই যা দেখা যাচ্ছে তা কোনো অত্যাচার নয়, বরং স্বাস্থ্য পরীক্ষার একটি পদ্ধতি হতে পারে। আপনি কি জানেন দারকাক ও নেকড়ে দুইজন মিলে চমৎকার সেটিংয়ে কাজ করে? প্রকৃতিতে অনেক জায়গায় দেখা গেছে যখন দারকাক কোথাও শিকার বা মরা প্রাণী দেখতে পায়, তখন সে সঙ্গে সঙ্গে আওয়াজ করতে থাকে, যেন নেকড়েকে বলছে, ভাই এদিকে আয়, মাল পেয়ে গেছি। নেকড়েরা শক্তিশালী, কিন্তু জঙ্গলে খাবার খুঁজে পাওয়া এত সহজ নয়। দারকাক তাদের খাবারের সঠিক অবস্থান পর্যন্ত গাইড করে, তারপর নেকড়ে সেখানে গিয়ে শিকার করে বা মরা প্রাণীর মাংস ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে। আর নেকড়ের পেট ভরে যাওয়ার পর যা মাংস অবশিষ্ট থাকে, তার দারকাকের জন্য বিনামূল্যে ভোজে পরিণত হয়। অর্থাৎ একজন বুদ্ধি খাটিয়েছে, অন্যজন শক্তি দিয়েছে, দুইজনেরই পেট ভরেছে। প্রকৃতির এই ব্যবস্থাকে মিউচুয়ালিজম অর্থাৎ পারস্পরিক সহযোগিতা বলে, যেখানে উভয়ের লাভ হয়। আর্কটিক এবং উত্তর আমেরিকার অঞ্চলে এই অংশীদারিত্ব বহু বছর ধরে দেখা যাচ্ছে। সত্যি জঙ্গলেও নেটওয়ার্কিং খুবই শক্তিশালী হয়। পেঁচাদের একটি দল যখন একসাথে বসে, তখন তাকে পার্লামেন্ট বা সংসদ বলা হয়। সত্যি, চাইলে আপনারা গুগল করে দেখে নিতে পারেন। এ গ্রুপ অফ ওলস ইজ কল্ড এ পার্লামেন্ট। জানো কেন? পুরনো সময় পেঁচাকে জ্ঞান এবং বুদ্ধিমত্তার প্রতীক বলে মনে করা হতো, আর সংসদও সেই জায়গায় যেখানে দেশের জ্ঞানী নেতারা বসে সিদ্ধান্ত নেন এবং আমাদের জন্য আইন তৈরি করেন। এই সাদৃশ্যের কারণেই পেঁচাদের দলকেও সংসদ বলা শুরু হয়। এটি একটি কি কাকতালীয় নাকি কোনো গোপন বিদ্রুপ? যাই হোক, তোমরা কি এটা জানতে? এটি জঙ্গলের দুরন্ত ক্যাপিবারা, যা উঠা বসা কুমিরের সাথে হয়। আর দেখো, কুমিরকে নিজের ট্যাক্সি বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে দুইজন পাকা বন্ধু। কিন্তু সত্যিই কি তাই? ক্যাপিবারা আসলে শান্ত ও মিশুক প্রাণী। এটি অনেক প্রজাতির সাথে শান্তিপূর্ণভাবে থাকে, কিন্তু কুমির জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারীদের মধ্যে অন্যতম। তার কাছে সাধারণত চলমান সবকিছুই সম্ভাব্য খাদ্য। তাহলে ক্যাপিবারা কিভাবে নিরাপদে থাকে? কারণ হলো সময়। কুমির যখন এইমাত্র পেট ভরে খেয়ে নেয়, তখন সে অপ্রয়োজনীয় শক্তি অপচয় করে না। সেই সময় সে তুলনামূলকভাবে কম সক্রিয় থাকে। অর্থাৎ এটা বন্ধুত্ব কম, আমি এখন ক্ষুধার্ত নই দৃশ্য বেশি। কারণ কুমিরের জন্য জঙ্গলে প্রেম বা বন্ধুত্ব বলে কোনো ধারণা নেই, শুধু বেঁচে থাকা এবং ক্ষুধা। আর ক্যাপিবারা শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে জানে, আর কিছু না। কখনো ভেবে দেখেছেন হটডগ কেন বলা হয়? কখনো কি এতে কুকুরের মাংস ছিল? গল্প শুরু হয় জার্মানি থেকে। সেখানে একটি লম্বা চিকন সসেজ তৈরি হতো, যাকে ড্যাশন্ট সসেজ বলা হতো, কারণ আকৃতিতে এটি ড্যাশন্ট কুকুরের মতো দেখতে। সসেজ আসলে কি? এটি হলো পেশাই করা মাংস, যা মশলার সাথে মিশিয়ে একটি আচ্ছাদনের ভেতরে ভরা হয়। আচ্ছাদন স্বাভাবিকও হতে পারে, পশুর অন্ত্র দিয়ে তৈরি, অর্থাৎ কৃত্রিম, যেখানে কোলাজেন বা সেলুলোজ তৈরি আবরণ থাকে। 19 শতাব্দীতে জার্মানির অভিবাসীরা এই সসেজ আমেরিকায় নিয়ে আসেন, সেখানে গরম গরম রুটির ভেতরে পরিবেশন করা শুরু করে। 1900 সালের দিকে এক কার্টুনিস্ট বেসবল খেলায় এই স্যান্ডউইচ দেখান।
তার ড্যাশন্ট বানান করা একটু কঠিন লাগে, তাই তিনি মজা করে লিখে দিতেন হটডগ। সেই সময় আমেরিকার স্ট্রিট ফুড নিয়ে অনেক গুজব চলছিল যে সম্ভবত সসেজে কুকুরের মাংস থাকে। এগুলো মূলত রসিকতা এবং ব্যঙ্গ ছিল, কিন্তু নামটি আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং হটডগ বিখ্যাত হয়ে যায়। এতে কুকুরের মাংস থাকে না, কিন্তু নামটা এভাবেই ভাইরাল হয়ে যায়। এই মেয়েটি ভুলক্রমে মিম সামগ্রীতে পরিণত হয়েছিল। তার নাম জো রথ, কিন্তু ইন্টারনেট তাকে চেনে ডিজাস্টার গার্ল অর্থাৎ দুর্যোগের মেয়ে নামে। গল্প শুরু 2005 সালে, যখন জোর বয়স মাত্র 5 বছর। এটি ছিল একটি সাধারণ দিন। সে তার ভাই এবং বাবা মায়ের সঙ্গে বাড়িতে টিভি দেখছিলেন। হঠাৎ ফায়ার সাইরেন্টের শব্দ শোনা গেল। সবাই বাইরে এলো এবং দেখলো দুটি ব্লক দূরে একটি ঘর জ্বলছে। জোর বাবা নতুন ক্যামেরা কিনেছিল, তাই তিনি ছবি তোলা শুরু করলেন। সবার ধারণা ছিল এটি কোনো সত্যিকারের দুর্ঘটনা, কিন্তু পরে জানা গেল যে এটি আসলে কোনো দুর্ঘটনা নাকি ছিলই না, এটি একটি প্রশিক্ষণ পড়ানো ছিল। বাড়ির মালিকেরা অগ্নি নির্বাপক বিভাগের প্রশিক্ষণের জন্য বাড়িটি দান করেছিলেন। তখন জো এসব জানতেন না, সে কেবল জ্বলতে থাকা বাড়ির দিকে তাকিয়েছিল। তখনই তার বাবা বললেন হাসো, এবং সে একটি ভাব প্রকাশ করলেন। সেটাই ইন্টারনেটে ইতিহাসে পরিণত হয়ে যায়। জো নিজে সেই ছবি ইন্টারনেটে আপলোড করেনি। 2007 সালে তার বাবা সেই ছবি একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা দেন। সেখান থেকে ছবিটি ভাইরাল হয় এবং তারপর লোকেরা ছবিটি সম্পাদন করে বিভিন্ন দুর্যোগ দৃশ্যের সাথে মিম তৈরি করতে শুরু করে। একটি এলোমেলো হাসি থেকে পরিণত হয়ে যায় ডিজাস্টার গার্লে। মাঝে মাঝে মিম তৈরির জন্য কিছু ভুল করার জরুরি নয়, কিছু সময় নিখুঁত হতে হয়। তো বন্ধুরা, আজকের মতো এরকম মজার আরো ভিডিও দেখতে ইন্টারেস্ট কিনা দেখানো 4টা ভিডিও রয়েছে, যে কোনো একটা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। এরকম মজার ভিডিও ইনশাল্লাহ প্রতিদিন পেতে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।